নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 24শে ডিসেম্বর দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, এই এডিটোরিয়ালটিতে চাইল্ড ট্রাফিকিং অর্থাৎ শিশু পাচার বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর যখন শিশু পাচার কথাটি আসে তার সাথে চলে আসে এক্সপ্লয়টেশন বা শোষণ কথাটিও, এবং এর সাথে সাথে আরও একটি শব্দও চলে আসে, সেটা হলো চাইল্ড লেবার বা শিশু শ্রম। তাই আজকের এডিটোরিয়াল থেকে আমাদের পরীক্ষার পারপাসে সংবিধানের এই 4টি আর্টিকেলের মিল রয়েছে। আর এই 4টি আর্টিকেল সংবিধানের কোথায় উল্লেখ রয়েছে? এই 4টি আর্টিকেলের উল্লেখ রয়েছে সংবিধানের পার্ট 3-তে। আর আমরা জানি সংবিধানের পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে মৌলিক অধিকার আসলে কি, তো দেখুন, মৌলিক অধিকার হলো সেই সমস্ত অধিকার যে অধিকারগুলো আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন আমাদের দিয়েছে। আর যদি কেউ এই সমস্ত অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায় বা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারবো। এখন যদি আপনারা এই ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে আরও বিশদে জানতে চান বা আরও ডিটেলসে পড়াশোনা করতে চান, তাহলে আমার চ্যানেলেই অলরেডি ভিডিও রয়েছে, চ্যানেলের প্লেলিস্টে যাবেন, কনস্টিটিউশনের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা ফান্ডামেন্টাল রাইটস পড়ে নিতে পারেন। তবুও আমি এখানে হালকা আলোচনা করে দিই। তো দেখুন, আমাদের সংবিধানের পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের আলোচনা রয়েছে। তো এই 12 থেকে 35-এর মধ্যে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে তাদেরকে আরও আমরা ভাগ করি এইভাবে যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। বুঝতে পারছেন? এইভাবে আমরা আরও 6 ভাগে ভাগ করি। তো এই যে আমরা পড়বো এখানে আর্টিকেল 21 থেকে মানে আর্টিকেল 21 অ্যান্ড আর্টিকেল 21A, এগুলো হচ্ছে রাইট টু ফ্রিডমের অন্তর্গত। বুঝতে পারছেন? রাইট টু ফ্রিডমের অন্তর্গত। আর আর্টিকেল 23 আর 24 এরা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের অন্তর্গত। ঠিক আছে? তো একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আর্টিকেল 23 কি বলে? আর্টিকেল 23 বলে যে প্রোহাইবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস, মানে হিউম্যান বিংসের ট্রাফিকিং। আচ্ছা, ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে কি? ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে ট্রাফিকিং মানে হচ্ছে যখন আমরা মানুষকে কেনা বেচা করি। বুঝতে পারছেন? যখন আমরা মানুষ কেনা বেচা করি তখন তাকে বলা হয় ট্রাফিক ইন হিউম্যান বিংস। তাহলে সেই মানুষ কেনা বেচাকে বন্ধ করতে হবে। আর কি বন্ধ করতে হবে? ফোর্সড লেবার, হ্যাঁ না, যে জোরপূর্বক কাউকে কাজ করাচ্ছি সেটা বন্ধ করতে হবে। এটা আর্টিকেল 23-তে বলে। তাহলে আর্টিকেল 23 এটা মৌলিক অধিকার। সেখানে বলা হয়েছে যে কেউ আমাকে জোরপূর্বক কাজ করাতে পারবে না। জোরপূর্বক কাজ মানে কি? ধরো আগেকার দিনে কেমন ছিল? বেগার সিস্টেম ছিল। বেগার সিস্টেম মানে কি? কোনো রকম টাকা দিবে না, জোর করে আমাকে কাজ করাবে, হ্যাঁ না, ফোর্সড লেবার, ভয় দেখিয়ে কাজ করাবে। তো সেই কাজগুলো কেউ করাতে পারবে না। আর যদি কেউ করায় তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবো। আর আমাকে কেউ বিক্রিও করতে পারবে না, কেনাবেচা করতে পারবে না। এটাই হচ্ছে আর্টিকেল 23-তে লেখা রয়েছে। এটা মনে রাখবেন পরীক্ষার পারপাসে। এরপরে আর্টিকেল 24-এ লেখা রয়েছে যে প্রোহাইবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, 14 বছরের আগে নো চিলড্রেন, না, নো চাইল্ড বিলো দ্য এজ অফ 14 years shall be employed to work in any factory or mine or engaged in any other hazardous employment। তাহলে বুঝতে পারছেন তো, 14 বছরের নিচে যাদের বয়স তাদেরকে আমরা কোনো ফ্যাক্টরিতে কোনো রকম হ্যাজার্ডাস মানে কি বলবো, হ্যাজার্ডাস মানে কি খুব খারাপ পরিস্থিতি, ধরো মাইনিংয়ের কাজে লাগিয়ে দিলাম, না, সেই রকম জায়গায় আমি কাজ করাতে পারবো না। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দেখেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মুভিতে বাচ্চাগুলো কাজ করছে, না তাই না? তাহলে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের তো ব্যান করা যায়। কি মনে হয় আপনাদের? কি মনে হয় নিচে কমেন্ট করুন, একটু পরে আমি বলে দেবো। অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের উপরে কোনো হ্যাজার্ডাস কাজ তাদেরকে করানো হয় না। তাদেরকে দিয়ে আমরা মাইনিংয়ের কাজ করাচ্ছি না, না, সেইখানে কিন্তু ছাড় আছে, কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে। তাহলে দুটো আর্টিকেল মনে থাকবে। আর্টিকেল 23-তে লেখা রয়েছে যে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে হবে, মানে মানুষ কেনাবেচা বন্ধ করতে হবে। আর ফোর্সড লেবার মানে জোর করে কাউকে কাজ করানো যাবে না, এটা বন্ধ করতে হবে। আর যদি কাজ করানো হয় তাহলে তাকে টাকা দিতে হবে। আর আর্টিকেল 24 বলে যে চিলড্রেন, যত শিশু রয়েছে, শিশু শ্রম বন্ধ করতে হবে। 14 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে কোনো খারাপ কাজ দেওয়া যাবে না। খারাপ কাজ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যেগুলো কঠিন কাজ আর কি,
হ্যাজার্ডাস কাজ, যেখানে জীবনের ঝুঁকি আছে, সেরকম কাজ করানো যাবে না। বুঝতে পারছেন? এরপরে আর্টিকেল 21। আর্টিকেল 21 একটা দারুণ আর্টিকেল, তো আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করেছি, তো দেখে নেবেন। আর্টিকেল 21 বলে কি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে আমার যে জীবন আর আমার যে ব্যক্তিগত স্বাধীনতা, এই দুটোকে প্রোটেকশান দিবে, হ্যাঁ না, প্রোটেকশান থাকবে। আমার জীবনকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ আজকে ইচ্ছা হলো এসে আমাকে মেরে দিয়ে চলে গেল, সেরকম কেউ নিতে পারবে না। আমার এটা অধিকার, বেঁচে থাকার অধিকার রয়েছে, আর আমার পার্সোনাল লিবার্টি রয়েছে। তো এই লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির মধ্যে সংবিধানে আরও অনেক ছোট ছোট ভাগ রয়েছে, আরও অনেক ছোট ছোট। আমি যে ঘুমাই না, আমার ঘুমানোর অধিকারও লেখা রয়েছে, হ্যাঁ না, আমি ঘুমাতে পারবো, যাতে আমি শান্তিতে ঘুমাতে পারি, তারও অধিকার আমাদের সংবিধান আমাকে দিয়েছে। মানে ভালো স্বাস্থ্য, শিক্ষা, সব অধিকার রয়েছে। এটা হচ্ছে আর্টিকেল 21-এ রয়েছে, অনেকগুলো অধিকার রয়েছে। নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। তো এটার অনেক ডিটেলস মিনিং রয়েছে, সেটা আপনারা, আমি রিকোয়েস্ট করব আর্টিকেল 21 সার্চ মারবেন, আমার চ্যানেলেই ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এরপরে যেটা রয়ে গেল লাস্ট আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 21A। বুঝতে পারছেন? আর্টিকেল 21A। তো একটা কথা আপনাদের বলে রাখি, যখন কোনো আর্টিকেলের সাথে এরকম ABC লেখা থাকবে, তাহলে বুঝতে হবে সেটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, মানে অরিজিনাল যে সংবিধান ছিল সেই সংবিধানে সেই আর্টিকেলটা ছিল না, পরে সেই আর্টিকেলটা যুক্ত করা হয়েছে। মানে কি, যখন আমাদের সংবিধান আমাদের আসে 1950-তে, হ্যাঁ না, সংবিধান লাগু হয়, ফোর্সে আসে 1950 সালে, তখন এই আর্টিকেলটি ছিল না, আর্টিকেল 21A ছিল না, পরে আমরা যোগ করেছি। মানে কি, সংবিধানের সংশোধন করেছি, তারপরে যোগ করেছি। বুঝতে পারছেন? তো কখন সংবিধান সংশোধন করে এটা আমি যুক্ত করেছি আমাদের সংবিধানে, সেটা হচ্ছে 2002 সালে। বুঝতে পারছেন? 2002 সালে আমরা 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই আর্টিকেল 21A কে যুক্ত করেছি সংবিধানে। আর এই আর্টিকেল 21 এর মধ্যে কি রয়েছে, এখানে মোটামুটি লেখা রয়েছে যে শিশুদেরকে শিক্ষা দিতে হবে, হ্যাঁ না, মানে যাদের বয়স 14 বছরের নিচে রয়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে আপনাদের মনে এখানে আরও একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে সরকারের মনে কি 2002 সালে এসে এই ধরনের চিন্তা ভাবনা আসলো যে না, শিশুদেরকে শিক্ষা দিতে হবে, হ্যাঁ না, তার আগে 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার সময় মানে যারা নেতা ছিল সেই সময়ের, যারা লিডার ছিলেন, হ্যাঁ না, তাদের মাথায় এটা আসেইনি যে মানে যারা শিশু রয়েছে আমাদের দেশে, যারা মানে রয়েছে বাচ্চা রয়েছে, তাদেরকে শিক্ষা দিতে হবে, এরকম মাথায় আসেনি। তো অ্যাকচুয়ালি এসে ছিল, বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি এসে ছিল সেই সময়। আর আমাদের সংবিধানে খুব সুন্দর আছে আর কি, পড়লে আপনারা বুঝতে পারবেন। সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস যেমন রয়েছে না, ফান্ডামেন্টাল রাইটস মানুষের কাছে, সেই রকম এই ফান্ডামেন্টাল রাইটসগুলো হচ্ছে এমন রাইটস, এমন অধিকার যেগুলো সরকারকে দিতেই হবে, হ্যাঁ না। ফান্ডামেন্টাল রাইটস মানে এমন অধিকার যেগুলোকে সরকারকে দিতেই হবে, সরকার বাধ্যতামূলক দিবে। আর যদি না দেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে যে সরকার আমাকে এটা দিচ্ছে না। কিন্তু সব কিছু কি দেওয়া সম্ভব? মানে স্টেটের পক্ষে সব কিছু দেওয়া সম্ভব না। ওই জন্য কিছু কিছু বিষয় যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ না, যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু সরকার চাইলেই সেটা করতে পারবে না, তাদেরকে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বুঝতে পারছেন, ডিপিএসপিতে ইনক্লুড করা হয়েছিল যখন সংবিধান লেখা হয়। কেন এই ডিপিএসপিতে লেখা হয়েছিল? তো ডিপিএসপি মানে কি? ডিপিএসপি মানে হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে রাষ্ট্র কী ধরনের কাজ করবে, না, রাষ্ট্রকে কিছু উপদেশ দেওয়া হয়েছে যে রাষ্ট্রকে এইগুলো করা উচিত। রাষ্ট্র সেটা করতেও পারে, নাও করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারছেন? তো ডিপিএসপি যদি কেউ না মানে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে যেতে পারবো না। মানে সরকার যদি ডিপিএসপি না মানছে, তাহলে আমি গিয়ে কোর্টে কেস করতে পারবো না যে সরকার ডিপিএসপি মানছে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যদি না মানে, তাহলে আমি গিয়ে কেস করে দেবো, মানে আমি অ্যাপিল করবো আর কি সুপ্রিম কোর্টের কাছে। তো এখন শিক্ষার অধিকার আগে কিন্তু 1947-এর পর, মানে 1950-এর পর আর্টিকেল 45-এর মধ্যে ছিল। বুঝতে পারছেন? আর্টিকেল 45-এর মধ্যে অলরেডি আমাদের সংবিধান নির্মাতারা বলে দিয়ে গেছিলেন যে যাদের বয়স 14 বছরের নিচে, 0 থেকে 14 বছরের নিচে, 14 বছরের নিচে, তাদেরকে সরকার শিক্ষা প্রোভাইড করবে। কেমন প্রোভাইড করবে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন।
ফ্রিতে প্রোভাইড করবে এবং কম্পালসারি করতেই হবে, এরকম আর্টিকেল 45-এ লেখা ছিল। এবং সেখানে বলা হয়েছিল যে এটা 10 বছরের মধ্যে করতে হবে, মানে 1947 থেকে মানে 50-এ লাগু হলো, মানে 1960। তাহলে 1960-এর মধ্যে ভারতে যতজন শিশু আছে সবার জন্য, যাদের বয়স 14 বছরের নিচে, সবার জন্য ফ্রিতে কম্পালসারি এডুকেশন রাষ্ট্র প্রোভাইড করবে, এরকম বলা হয়েছিল। কিন্তু সেই সময় যেহেতু ভারতের ইকোনমিক কন্ডিশন এত ভালো ছিল না, ওই জন্য এই যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথাটা, এটা আমরা ডিপিএসপিতে মানে রেখেছিলাম আর কি, মানে সংবিধান নির্মাতারা ডিপিএসপিতে রেখেছিলেন, কারণ সরকারের কাছে তো টাকা নেই, তো এতজনকে ফ্রিতে পড়াতে পারবে না। কিন্তু 2002 আস্তে আস্তে আমাদের দেশ অনেক সমৃদ্ধ হয়ে যায়, না 1991-এ লিবারালাইজেশন হয়, এগুলো অনেক কিছু বিষয় আছে, যাই হোক দেশ অনেকটা উন্নত হয়ে যায়। তখন সরকারের মাথায় আসলো এখন আমাদের কাছে যথেষ্ট টাকা আছে, তাহলে এই যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আছে এটাকে আমরা এখন লাগু করতে পারি ফান্ডামেন্টাল রাইটস হিসাবে। বুঝতে পারছেন তো? চেষ্টা করলাম একটু স্টোরির মাধ্যমে কানেক্ট করা। যাই হোক, আগে কেন ফান্ডামেন্টাল রাইটস বানানো হয়নি এডুকেশনকে? কারণ সেই সময় সরকারের কাছে এতটা অর্থ ছিল না, এতটা ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, এতটা কাঠামো ছিল না। কিন্তু পরবর্তীকালে 2002 সাল আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তখন সরকার ডিসাইড করে না এখন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা যেতে পারে। তাই 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে আমরা কি করি, আর্টিকেল 21A যুক্ত করি। বুঝতে পারছেন তো? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির মধ্যেই, সেই আর্টিকেল 21 তার মধ্যে এ যুক্ত করে আমরা নিয়ে আসি ফান্ডামেন্টাল রাইটস হিসাবে রাইট টু এডুকেশন। তো সেখানে কি বলা হয়েছে? তো সেইখানে বলা হয়েছে আচ্ছা, এটা পরীক্ষার জন্য মনে রাখবেন, কত নম্বর সংবিধান সংশোধন? 86তম, 2002। কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছরের নিচে যাদের বয়স, দ্য স্টেট সেল প্রোভাইড করবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স ইন সাচ ম্যানার এজ দ্য স্টেট মে বাই ল ডিটারমাইন। তাহলে আইনের মাধ্যমে যেমন স্টেট আইনে বলা হয়েছে সেরকম রাষ্ট্রকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করতে হবে। এখন এইখানে একটা জিনিস চলে এলো। আচ্ছা, আমি কনস্টিটিউশন পড়াতে বসে গেলাম আর এডিটোরিয়াল পড়াতেছে, যাই হোক, তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই বলে দিচ্ছি একটু দেখুন। তো আমি কি বললাম, আর্টিকেল 45-এ বলা হয়েছিল যে 0 থেকে 14 বছর পর্যন্ত, মানে যাদের বয়স, মানে 14 বছরের নিচে যাদের বয়স, তাদের সবাইকে ফ্রিতে কম্পালসারিতে এডুকেশন প্রোভাইড করতে হবে, কিন্তু সেটা ডিপিএসপিতে ছিল। যখন 2002 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়, আর্টিকেল 21-এ বলা হয় কি 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত কি করতে হবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের 0 থেকে 6 বছর বয়স তাদের ব্যাপারটা কি হলো? তাদের ব্যাপারটাকে আর্টিকেল 45-এ বলে দেওয়া হলো। বুঝতে পারছেন তো? আর্টিকেল 45-এ বলা হলো 0 থেকে 6 এর ব্যাপারে, আর 6 থেকে 14 বছর যাদের বয়স তাদেরকে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আমরা দিয়ে দিলাম ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এখন ভবিষ্যতে এরকমও হতে পারে যে 14 বছর না থেকে টোটালি হায়ার এডুকেশন পর্যন্ত কিংবা ক্লাস 12 পর্যন্ত, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সরকার দিতে পারে, মানে 15, 16 বছর, 17 বছর পর্যন্ত। এটা যদি ভবিষ্যতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, অনেক ইকোনমি বৃদ্ধি পায় তারপরে। তো এর বিষয়ে আমি গল্প বলে দিলাম, এখানে যেটা লেখা ছিল। আরেকটা জিনিস, তো যখন এই সংবিধান সংশোধন করা হয় তখন যেমন আর্টিকেল 21A যুক্ত করা হয়, আরেকটা জিনিস যুক্ত করা হয়, সেটা হচ্ছে আর্টিকেল 51A। তো সংবিধানের পার্ট 4 মানে 4এই 51A-তে কী রয়েছে জানিস? ফান্ডামেন্টাল কি রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস, জানিস বলে দিয়েছি একটু। তো ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আলোচনা করা হয়েছে, মৌলিক কর্তব্য। তো সেইখানেও একটা মৌলিক কর্তব্য এক্সট্রা যোগ করা হয় সেই সময়, যে যারা প্যারেন্টস রয়েছেন, যারা গার্ডিয়ান রয়েছেন, তাদেরকে তাদের যে বাচ্চা রয়েছে, তাদেরকে কম্পালসারিলি পড়াতেই হবে, বুঝতে পারছেন তো? টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন, তাদের বাচ্চাদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে হবে। সরকার বলে দিল যে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে, কিন্তু তাদের বাবা মা স্কুলেই পাঠাচ্ছে না, তাহলে কি করে শিখবে, তাই না? তাই এইভাবে চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, আমি কনস্টিটিউশনে ঢুকে গেছি। যদি ভালো লাগছে আর কি, বুঝতে পারছেন, তাহলে বলবেন, আমি এই রিলেটেড আবার ক্লাস করাবো। তো এখন আমরা এডিটোরিয়াল পড়ি। যাই হোক, এটা মোটামুটি বলা হয়েছিল। তাহলে এটা হচ্ছে রাইট টু এডুকেশন। তো এই রাইট টু এডুকেশনের বিষয়ে কত নম্বর, মানে
কত নম্বর আর্টিকেল রয়েছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি পড়বো? আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 21, আর্টিকেল 21A। তো এইখানে রয়েছে রাইট টু এডুকেশন। তো আমি বললাম যে 2002 সালে রাইট টু এডুকেশন যুক্ত করা হয় সংবিধানে, কিন্তু সেটা একটা নতুন অ্যাক্ট নিয়ে আসা হয় 2009 সালে, বুঝতে পারছেন, যাতে সরকার বাধ্যতামূলকভাবে সবাইকে এডুকেশন প্রোভাইড করে, তার জন্য একটা আইনও তৈরি করা হয় 2009 সালে। তো যদি পরীক্ষায় আসে রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে আসে? 2009 সালে আসে, বুঝতে পারছেন। তো এখন আমরা এডিটোরিয়ালটি পড়াবো লাইন বাই লাইন। খুব ইন্টারেস্টিং একটা এডিটোরিয়াল, দেখুন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। লেখা রয়েছে এন্ড দ্য এক্সপ্লয়টেশন। এন্ড মানে কি? সমাপ্ত করা, শেষ করা। আর এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ, হ্যাঁ না, এক্সপ্লয়টেশনকে সমাপ্ত করতে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড মানে শিশু, আর ট্রাফিকিং মানে বলে দিলাম যে কেনা বেচা করা, মানে শিশু পাচার করা আর কি। নিডস প্রয়োজন, তো আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম না যে এটা কি টেন্স। আচ্ছা, হেডিংয়ে যেহেতু একটু টেন্সের গোলমাল থাকে তাই কিছু বলছি না, যাই হোক, নিডস মানে প্রয়োজন। তাহলে চাইল্ড, শিশু পাচারের প্রয়োজন। কি প্রয়োজন শিশু পাচারের? কনসার্টেড অ্যাকশন। কনসার্টেড মানে কি? কনসার্টেড মানে মিলিত বা যৌথ, অ্যাকশন মানে কাজ, ক্রিয়া। তাহলে শিশু পাচারকের প্রয়োজন যৌথ প্রয়াস ফর গভর্নমেন্ট, সরকার অ্যান্ড সিভিল সোসাইটি। তাহলে শিশু পাচারকে বন্ধ করার জন্য সিভিল সোসাইটি মানে নাগরিক সমাজ এবং সরকার দুজনের যৌথ অ্যাকশন প্রয়োজন। দুজন মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা এই শিশু পাচারকে বন্ধ করতে পারবো। এটা মেনলি সেন্টেন্সটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বুঝতে পারছেন। তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফর্মস অফ মডার্ন স্লেভারি, তাহলে এখানে বলতে চাইছেন ওয়ান অফ দ্য যখন লেখা থাকবে তখন বুঝতে হবে যে অনেকের মধ্যে একটা, না, ওয়ার্স্ট মানে খারাপ জিনিস, না, ওয়ার্স্ট মানে খুব খারাপ, সবচেয়ে খারাপ বলতে পারেন। তাহলে সবচেয়ে খারাপদের মধ্যে একটা, ফর্মস মানে ধরন, কি? মডার্ন স্লেভারি মানে আধুনিক স্লেভারি মানে জানেন দাস প্রথা। তাহলে আধুনিক স্লেভারি বা আধুনিক দাসত্বের একটা খারাপ দিক হচ্ছে চাইল্ড ট্রাফিকিং, শিশু পাচার, বুঝতে পারছেন। অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট মানে ভারতের সুপ্রিম কোর্ট, হ্যাজ ইস্যু করেছে মানে জারি করেছে। তাহলে ইস্যু করেছে অলরেডি এ স্টার্ন ওয়েক আপ কল। স্টার্ন মানে কি? স্টার্ন মানে হচ্ছে এটা খুব কঠোর, একটা হার্ড, একটা স্ট্রিক্ট। ওয়েক আপ কল মানে কি? সতর্কতা। তাহলে শিশু পাচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অলরেডি একটা সতর্কতা জারি করেছে অ্যাবাউট দ্য প্রিভেইলিং সিচুয়েশন ইন ইন্ডিয়া। তাহলে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, পরিস্থিতি রয়েছে, প্রিভেইলিং মানে বর্তমান যেটা রয়েছে, বিদ্যমান রয়েছে, হ্যাঁ না, কারেন্টলি যেটা রয়েছে এক্সিস্টিং, তার বিষয়ে সুপ্রিম কোর্ট একটা মানে সতর্কতা জারি করেছে। তো কেন জারি করেছে তার বিষয়ে আমরা নেক্সট সেন্টেন্স পড়লে বুঝতে পারবো। তো দেখুন এখানে লেখা রয়েছে ইন এ ডিসেম্বর 19 জাজমেন্ট। তাহলে ডিসেম্বর 19 তারিখ একটা জাজমেন্ট আছে। সেই জাজমেন্টে মানে জাজমেন্টের রায় আর কি, কি বলে যে ইট অবজার্ভড মানে সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে মানে নোট করেছে বলতে পারেন বা পর্যবেক্ষণ করেছে যে চাইল্ড ট্রাফিকিং ইজ এ ডিপলি ডিস্টার্বিং রিয়েলিটি। তাহলে যে শিশু পাচার হচ্ছে একটা গভীর, ডিপ মানে গভীর, তাহলে গভীরভাবে ডিস্টার্ব করার মতো একটা রিয়েলিটি মানে বাস্তব। ডিস্টার্ব করা মানে কি? ডিস্টার্ব করা মানে বিরক্তি করা, হ্যাঁ না। তাহলে বিরক্তিকর মানে একটা অ্যালার্মিং সিচুয়েশন, মানে অনেক পরিমাণে বেড়ে গেছে আর কি, মানে ডিস্টার্ব করে দিচ্ছে। ইন দ্য কান্ট্রি আমাদের দেশে, হোয়ার যেখানে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন মানে যৌন হিংসা বলতে পারেন, যৌন শোষণ শিশুদের, বাই অর্গানাইজ কার্টেলস। অর্গানাইজ মানে যেটা পুরোপুরি অর্গানাইজ করা হয়েছে সেরকম কার্টেল মানে কি? সিন্ডিকেট, হ্যাঁ, যারা ওই যে নেটওয়ার্ক রয়েছে যাদের, সেরকম একটা অর্গানাইজ নেটওয়ার্ক এর দ্বারা যে এই ধরনের এক্সপ্লয়টেশন বা শোষণ হচ্ছে, কন্টিনিউজ টু ফ্লারিশ ডেসপাইট প্রোটেক্টিভ লস। তাহলে কন্টিনিউস এখনো পর্যন্ত চলছেই, কেমন? ফ্লারিশ হচ্ছে মানে আরও বেশি মানে বাড়ছে, না, বিকশিত হচ্ছে, বেড়ে উঠছে। থাকা ডেসপাইট ইনস্পাইট অফ মানে একই, থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও? প্রোটেক্টিভ লস মানে প্রোটেক্ট করার জন্য বা সুরক্ষামূলক যে আইন রয়েছে, সুরক্ষামূলক আইন থাকা সত্ত্বেও যারা কার্টেল রয়েছে, যে সবগুলো মানে গ্যাং রয়েছে বলতে পারেন, নেটওয়ার্ক রয়েছে,
অর্গানাইজ নেটওয়ার্ক, তারা কিন্তু হিউম্যান ট্রাফিকিং করেই যাচ্ছে না, তারপরে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন শিশুদের প্রতি করছে। ইট ওয়াজ হেয়ারিং মানে সুপ্রিম কোর্ট হেয়ার মানে শুনানি হচ্ছিল, মানে শুনছিল আর কি। তাহলে হেয়ার করছিল মানে শুনছিল ট্রায়ালের সময় একটা কেস যেটা মানে কেস করা হয়েছিল কোর্টে, কিসের বিষয়ে? রিগার্ডিং এ মাইনর মানে যার বয়স কম, তাহলে মাইনরের বিষয়ে যে একটা কেস অ্যাপিল করা হয়েছিল সেই কেসটা শুনছিল আর কি সুপ্রিম কোর্ট। তাহলে মাইনরকে হু ওয়াজ forcibly exploited sexually by a gang of traffickers in বেঙ্গালুরু। তাহলে বেঙ্গালুরুতে কি হয়েছিল, সেই মাইনর যে ছিল মাইনরকে এক্সপ্লয়েট করা হয়েছিল, একটা গ্যাং এক্সপ্লয়েট করেছিল, গ্যাং ট্রাফিকার্স যারা মানে পাচার করে, তো সে কেস করেছিল আর কি, সেটার শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে। দ্য কোর্ট আপহেল্ড, তাহলে কোর্ট কি করলো? আপহেল্ড করলো মানে মেনটেন করলো, বজায় রাখলো দ্য conviction of the gang members under the Immoral Traffic Prevention Act। তো সুপ্রিম কোর্ট কি করলো? তাদেরকে বজায় রাখলো, তাদেরকে দোষী সাব্যস্ত করলো, হ্যাঁ না। এরপরে কি হলো দেখি, এরপরে হয়েছে দ্য অফেন্স মানে অপরাধ, এটা বললো এই যে মানে সুপ্রিম কোর্ট বললো স্ট্রাক মানে কি? স্ট্রাক মানে হচ্ছে আঘাত করা, হ্যাঁ না, হিট করা, অ্যাটাক করা, আঘাত করলো এট দ্য ভেরি ফাউন্ডেশনস অফ ডিগনিটি। ডিগনিটি মানে কি? মর্যাদা। তাহলে মর্যাদার যে ভিত, না, সেই মর্যাদার ভিতের উপরে আঘাত করলো এই যে অপরাধ, এই অফেন্স। বডিলি ইন্টিগ্রিটি, বডিলি মানে কি? শারীরিক, ইন্টিগ্রিটি মানে হচ্ছে কি বলবো, অখণ্ডতা, এন্ড দ্য স্টেটস কনস্টিটিউশনাল প্রমিস অফ প্রোটেকশন টু এভরি চাইল্ড এগেনস্ট এক্সপ্লয়টেশন। তাহলে এই যে এক্সপ্লয়টেশন হলো একটা মাইনর মেয়ের সাথে, সেটা আঘাত করলো খুব বাজেভাবে আমাদের দেশের যে অখণ্ডতা রয়েছে এবং আমাদের দেশে যে সংবিধানের প্রমিস রয়েছে, মানে সংবিধানের যে মানে কি বলবো, প্রমিস করা মানে কি? কথা দেওয়া, না, প্রতিশ্রুতি দেওয়া। সেই প্রতিশ্রুতি রয়েছে যে সমস্ত শিশুদেরকে এক্সপ্লয়টেশন থেকে প্রোটেকশন প্রোভাইড করবে, সুরক্ষা দিবে, কিন্তু সুরক্ষা দিতে পারলো না, এটা বলতে চাইছি আর কি। এইভাবে আঘাত করলো এই ঘটনা। বেঞ্চ অফ জাস্টিস মানে যখন শুনানি হয়, তারা যতজন বসে তাদেরকে বেঞ্চ বলা হয়, সুপ্রিম কোর্টের শুনানির সময় যারা জাজ বসে আর কি। তো বেঞ্চ অফ জাস্টিসেস কারা বসছিল সেই সময়? বিচারপতি। তো মনোজ মিশ্র অ্যান্ড জয় মালিয়া বাগচি drew attention to the complex and layered structure of organized crime networks which operate at various levels of recruiting, transporting, harboring and exploiting minor victims। তাহলে ওই বেঞ্চে যখন শুনানি হচ্ছিল তখন এই যে দুজন জাস্টিস মনোজ মিশ্র বলতে পারেন অ্যান্ড জয় মালিয়া বাগচি, এরা মনোযোগ দেন, এরা একটা বিষয়কে নিয়ে আসেন যে কিভাবে একটা জটিল এবং স্তরে মানে স্তরীয় একটা স্ট্রাকচার রয়েছে, একটা জটিল স্ট্রাকচার রয়েছে এবং তার স্তরে ভাগ রয়েছে। তারা কি করে? তারা রিক্রুট করে, হ্যাঁ না, বিভিন্ন স্তরে নেটওয়ার্ক বাড়ানোর জন্য। রিক্রুট করা মানে কি? মানে কি বলবো, নিয়োগ করে, তারপরে ট্রান্সপোর্ট করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় পরিবহনের মাধ্যমে। আর হারবোরিং মানে আশ্রয় দেয়। অ্যান্ড এক্সপ্লয়েট, হ্যাঁ না, এক্সপ্লয়েট করা মানে শোষণ করে, হ্যাঁ না, মাইনরদেরকে কিভাবে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে এরকম এক্সপ্লয়েটেশন করে তার বিষয়ে লেখা রয়েছে। এরপরে কি রয়েছে দেখুন, দ্য বেঞ্চ লেড ডাউন গাইডলাইন্স। তারপরে এই বেঞ্চ কি করলো? কিছু মানে গাইডলাইন্স নির্ধারণ করে দিল। গাইডলাইন্স মানে নির্দেশিকা। টু ফলো ইন চাইল্ড ট্রাফিকিং কেসেস। তাহলে চাইল্ড ট্রাফিকিং কেসে কিছু গাইডলাইন প্রোভাইড করেছে সুপ্রিম কোর্ট। পার্টিকুলারলি দ্য নিড ফর সেন্সিটিভিটি অ্যান্ড ল্যাটিটিউড হোয়াইল হেয়ারিং দ্য চাইল্ডস টেস্টিমনি। তাহলে কি, যখন আমরা কোনো চাইল্ডসের টেস্টিমনি মানে কি? সাক্ষ্য, মানে যখন কারো সাথে এরকম খারাপ কিছু হয়েছে, সে যখন সাক্ষী দিচ্ছে, যখন সেগুলো আমরা শুনবো, হ্যাঁ না, সেটা শোনার সময় আমাদের প্রয়োজন কি? সেন্সিটিভিটি প্রয়োজন। সেন্সিটিভিটি মানে সংবেদনশীলতা, আর ল্যাটিটিউড মানে কি বলবো, স্বাধীনতা বা ছাড়। মানে কি বলতে চাইছেন? ইট মে নট বি পসিবল ফর দ্য চাইল্ড টু ন্যারেট উইথ প্রিসিশন অ্যান্ড ক্ল্যারিটি দ্য নেচার অফ দ্য ক্রাইম, ইট সেড, pointing out that courts must not disbelieve it
disbelieve her testimony because of minor inconsistencies in her evidence। মানে কি, যখন কোনো ভিকটিম গেছে সুপ্রিম কোর্টের কাছে, তো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যখন সে তার সাথে কি হয়েছে সেটা বলছে, তার বয়ান দিচ্ছে, তখন সুপ্রিম কোর্ট এটা খেয়াল রাখবে, মানে সেই জাজমেন্টে বলা হয়েছে যে খেয়াল রাখবে যে সে যেগুলো বলছে সেগুলো আমরা যেন সংবেদনশীলতার মাধ্যমে শুনি, হ্যাঁ। আর অনেক সময় সে হয়তো তার সাথে কি হয়েছে সেগুলো খুব ভালোভাবে বলতে নাও পারে, কারণ যে খারাপ বিষয়টা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের উচিত বা যে কোনো কোর্ট হিয়ারিংয়ের সময় উচিত সেগুলোকে যেন আমরা খুব মন দিয়ে শুনি। এটা কোর্ট মানে এরকম একটা রায় দিয়েছে। এ ভিকটিম অফ সেক্স ট্রাফিকিং, যাদেরকে মানে বুঝতে পারছেন সেক্স ট্রাফিকিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়, তার যে ভিকটিম, পার্টিকুলারলি এ মাইনর, যার বয়স কম, যদি সেরকম কেউ হয়ে থাকে, সেই রকম ভিকটিম ইজ নট অ্যান অ্যাকমপ্লাইস মানে কি সহযোগী, তাহলে সে সহযোগী হতে পারে না। ইট নোটেড, এটা নোট করলো, মানে সুপ্রিম কোর্ট বলল যে নিজেই ট্রাফিকিংয়ের মানে পাচারের শিকার হয়েছে, সে তার সহযোগিতা করতে পারে না। and her deposition is to be given due regard and credence as that of an injured witness। মানে কি হার ডিপোজিশন মানে তার যে সে যে বলছে, হ্যাঁ না, সেই মেয়েটা যে বলছে, তার যে টেস্টিমনি, তার যে স্টেটমেন্ট, সে যে কথা বলছে, ইজ নট টু বি গিভেন, মানে দেওয়া ইজ টু বি গিভেন, দিতেই হবে, হ্যাঁ না, দিতেই হবে ডিউ রিগার্ড, বুঝতে পারছেন, ডিউ রিগার্ড মানে যথাযথ সম্মান দিতে হবে। মানে যখন কোনো মানে তার যে শিকার হয়েছে ট্রাফিকিংয়ের, সে যখন কোনো বয়ান দিচ্ছে সেটা ভালোভাবে শুনতে হবে এবং যথাযথ সম্মান দিতে হবে। অ্যান্ড ক্রিডেন্স মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, এজ দ্যাট অফ অ্যান ইনজিওর্ড উইটনেস, হ্যাঁ, যে সেই মানে তার মানে সম্মুখীন হয়েছে আর কি, এই ব্যাপারটা নিয়ে বলতে চাইছেন। দ্য কোর্টস অবজারভেশনস, কোর্টের যে অবজারভেশন, কোর্ট যেটা বুঝতে পেরেছে, মাস্ট নট গো, নিশ্চয়ই যাবে না, ইন ভ্যান মানে কি, ইন ভ্যান মানে বৃথা, হ্যাঁ না, মানে কোর্ট যেটা বুঝেছে সেটা বৃথা যেন না যায়। অ্যান্ড দ্য ওনার্স মানে কি, এটা একটা নতুন ওয়ার্ড, ভালো করে মনে রাখবেন, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ইজ অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি টু ডু হোয়াট ইজ নেসেসারি টু প্রোটেক্ট চিলড্রেন। তাহলে কার দায়িত্ব? সরকারের এবং সিভিল সোসাইটি মানে নাগরিক সমাজ, এদের দায়িত্ব কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার, যাতে শিশুদের সাথে এরকম কিছু না হয়, তাদেরকে প্রোটেকশন প্রোভাইড করা যেতে পারে, সুপ্রিম কোর্ট এটা বলছে। দ্য নেট মানে ইন্টারনেট, মাস্ট বি স্প্রেড, নিশ্চয়ই স্প্রেড করো মানে ছড়িয়ে দিবে, ওয়াইড চারিদিকে, টু এন্ড আদার ফর্মস অফ এক্সপ্লয়টেশন এজ ওয়েল সাচ এজ ফোর্সড চাইল্ড লেবার। তাহলে ইন্টারনেটে কি করা হবে? ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে এই ধরনের সতর্কবার্তা যে কোনো ধরনের কোনো রকম এক্সপ্লয়টেশন বা শোষণ করা যাবে না, শিশুদের শ্রমিকে বা কাজে লাগানো যাবে না, শিশু শ্রম বন্ধ করতে হবে, এগুলো সুপ্রিম কোর্ট মানে বলতে চাইছেন। এরপরে কি রয়েছে দেখুন, এখানে রয়েছে যে স্ট্রিনজেন্ট মানে কি, কঠোর, হ্যাঁ না, রিগোরাস লজ মে বি ইন প্লেস মানে তৈরি করতে হবে, বাট মানে অলরেডি রয়েছে আর কি, মেবি থাকতে পারে, রয়েছে, কিন্তু অন দ্য গ্রাউন্ড, কিন্তু বাস্তবে মাচ মোর নিডস টু বি ডান, আরও অনেক কিছু করতে হবে, লাইক গিভিং টিথ টু অ্যান্টি ট্রাফিকিং ইউনিটস। তো গিভিং টিথ কথাটির মানে হচ্ছে যে তাদেরকে এম্পাওয়ার করতে হবে, কাদেরকে? আরও শক্তিশালী করতে হবে, যারা হচ্ছে অ্যান্টি ট্রাফিকিং ইউনিট, যারা এই ট্রাফিকিংকে বন্ধ করে, যারা পাচারকে বন্ধ করছে, তাদেরকে আরও শক্তিশালী বানাতে হবে। অর পাসিং অ্যান অ্যান্টি ট্রাফিকিং বিল, এছাড়া কি করতে পারবো আমরা? পার্লামেন্টে অ্যান্টি ট্রাফিকিং বিল আমরা নিয়ে আসতে পারবো, বিল পাস করতে পারবো। লাস্ট ইয়ার, গত বছর, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স টোল্ড, মানে হোম অ্যাফেয়ার বলেছিল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে গৃহ মন্ত্রক বলেছিল, পার্লামেন্ট মানে যে সংসদ, দ্যাট ইন্ডিয়া রেকর্ড করেছে as many as 10,659 কেসেস অফ হিউম্যান ট্রাফিকিং। তাহলে 10,659, এটা যে তথ্যটা এখানে দেওয়া রয়েছে 10,659, এটা আমরা যখন কোনো পরীক্ষায়
লিখতে যাব কোনো কিছু এসে যদি এইরকম আসে তখন আমরা এই ডাটাটা ইউজ করতে পারবো। যে 2018 থেকে 2022-এর মধ্যে এতগুলো হিউম্যান ট্রাফিকিংয়ের কেস মানে কি বলবো আইডেন্টিফাই করেছে, রেকর্ড করেছে আর কি ইন্ডিয়া। বাট কিন্তু of the persons arrested for the crime in the same period the conviction rate was just 4.8%। তাহলে এতগুলো কেস এসেছিল কিন্তু কনভিকশন রেট, অ্যারেস্ট হয়েছে কতজন, 4.8% কনভিকশন রেট। বুঝতে পারছেন? এরপরে কি রয়েছে দেখুন, দিস ইস্যু অফ রিহ্যাবিলিটেশন, দ্য ইস্যু অফ রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে কি? রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাস, না আবার তাকে তার জায়গায় পৌঁছে দেওয়ার থেকে বলা হয় রিহ্যাবিলিটেশন। ইস্যু মানে সমস্যা, তাহলে পুনর্বাসনের যে সমস্যা আফটার রেস্কিউ, মানে যে ট্রাফিকিংয়ের মানে কি বলবো ইয়ে পড়েছে আর কি, শিকার হয়েছে, যাকে পাচার করা হয়েছিল তাকে রেস্কিউ করা হলো, তারপরে তাকে যে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে অলসো হ্যাজ টু বি থট থ্রো, সেটার বিষয়েও আমাদেরকে বিবেচনা করতে হবে বা ভাবতে হবে। মেয়ার কম্পেনসেশন, যে নিছকই আমি শুধুমাত্র কম্পেনসেশন করে দিলাম বা তাকে ক্ষতিপূরণ দিয়ে দিলাম, ইজ নট এনাফ, যথেষ্ট নয়। ক্ষতিপূরণ দিয়ে দিলেই যথেষ্ট নয়, তাকে পুনর্বাসন করতে হবে। এখন যে পাচার হয়েছিল সে যখন আবার সোসাইটিতে ফিরে আসে তার উপরে অনেক কিছু চলে আর কি, সেটা আপনারা বুঝতে পারছেন। দ্য ফোকাস মাস্ট বি অন প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন। তাহলে ফোকাস কোথায় দিতে হবে আমাদেরকে? প্রিভেনশন করতে হবে মানে বন্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আর প্রোটেকশন করতে হবে মানে তার সুরক্ষা দিতে হবে। অ্যান্ড ওয়ান ওয়ে টু এনশিওর দিস, আর ওয়ান ওয়ে মানে একদিক থেকে নিশ্চিত করতে হবে, ইজ টু কিপ চিলড্রেন ইন স্কুল, মানে যত শিশু রয়েছে তাদেরকে স্কুলের মধ্যে রাখতে হবে টিল দে আর 14, যতক্ষণ পর্যন্ত তারা 14 বছর হয়ে যাচ্ছে। এজ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট প্রমিসড, যেমন রাইট টু এডুকেশন আমাদের যে শিক্ষার অধিকার যেমন প্রমিস করেছে, প্রতিশ্রুতি দেয়, আর তাদেরকে 14 বছর পর্যন্ত স্কুলেই রাখতে হবে, তাহলে তাদের কিছু ক্ষতি হবে না। উইথ দ্য অ্যাডভেন্ট অফ দ্য ডিজিটাল স্পেস, যে অ্যাডভেন্ট মানে কি? অ্যাডভেন্ট মানে হচ্ছে কোনো কিছু সূচনা হওয়া, আবির্ভাব হওয়া, হ্যাঁ না? তো ডিজিটাল স্পেস বা ডিজিটাল যে জায়গা তৈরি হচ্ছে, ট্রাফিকিং ইজ এ সেফ শিফটিং এভিল। সেফ শিফটিং মানে কি? রূপ পরিবর্তনকারী একটা এভিল মানে শত্রু। অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল এন্টিটিস, মানে সরকার এবং সামাজিক যে সত্তাগুলো রয়েছে, এন্টিটিস বা সংস্থাগুলো রয়েছে, মাস্ট বি প্রিপেয়ার টু ট্যাকেল অল ইটস ফর্ম। তাহলে এখন যে ডিজিটালি সব কিছু হচ্ছে, ডিজিটালেও কিন্তু অনেকভাবে ট্রাফিকিং করা যাচ্ছে, হ্যাঁ না? ডিজিটাল অ্যারেস্টের বিষয়ে আমরা জানি, সেটা আলাদা বিষয়, সেটা ফ্রড। কিন্তু ডিজিটালি আমরা ব্ল্যাকমেলিং করে বা ডিজিটালি কাউকে ফাঁসিয়ে আমরা তাকে ট্রাফিকিংয়ের মানে আন্ডারে নিয়ে আসতে পারি। তো সেগুলোও যাতে বন্ধ করতে পারে সরকারকে বা সোসাইটিকে, সেগুলোর দিকেও নজর রাখতে হবে। বাস এইটা আর্টিকেলটা, এটা খুব একটা সোশ্যাল ইস্যু কভার করা হলো। যে এখানে বলতে চাইছেন রাইটার কি বলতে চাইছেন, যে খুব পরিমাণে হিউম্যান ট্রাফিকিং বাড়ছে, তো সেটা বন্ধ করতে হবে। যদিও হিউম্যান ট্রাফিকিং এর জন্য স্ট্রিক্ট রুল রয়েছে, আইন রয়েছে, তবুও কিন্তু হিউম্যান ট্রাফিকিং বন্ধ হচ্ছে না। তো এগুলোকে বন্ধ করতে হবে, আর বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। আর সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যদি হিউম্যান ট্রাফিকিংয়ের কোনো শিকার হয়েছে, যে যদি সে কোর্টে এসে যদি মানে অ্যাপিল করে, হ্যাঁ না, বিচার চায়, তখন সে যে বয়ান দিচ্ছে সেই সময় যদি তার কোনো ভুলও হয়ে যায় বলতে বলতে, তো সেটাকেও আমাদের সংবেদনশীলতার সাহায্যে শুনতে হবে, কারণ সব কিছু সে হয়তো বলতে পারবে না। আর আমাদের সোসাইটিকে এটাও এনশিওর করতে হবে যে শিশুরা যেন 14 বছর পর্যন্ত স্কুল যায়, না তাহলে হয়তো তাদের ক্ষেত্রে এইসব মানে ঘটনা হওয়ার চান্স খুব কম আছে। আর ইন্টারনেট মাধ্যমে যে ট্রাফিকিং হচ্ছে সেটার দিকেও সরকারকে এবং যে সংস্থাগুলো রয়েছে, সামাজিক সংস্থা, তাদেরকে নজর রাখার কথা বলছেন রাইটার। বুঝতে পারছেন? তো এই আর্টিকেলগুলো পড়ে নেবেন আর ওই ভিডিওগুলো দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি। আর যদি কোনো মানে কি বলবো সংশোধন চান মানে আমার পড়ানোর টেকনিকের মধ্যে, সেটা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো অসুবিধা থাকে, বা কিভাবে পড়ালে ভালো হয় আপনারা সাজেস্ট করতে পারেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।